হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুধুবার তোমরা দেখছো ক্রেজি ওম্যান। কেমন আছো তোমরা সবাই? আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কোথায় যাচ্ছি আমরা পার্টনার? নামখানা স্টেশন থেকে সোজা চলে যাব মৌসুমী আইল্যান্ড। তো যার জন্য ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা ট্রেনের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে ট্রেন এবার দাঁড়িয়ে রয়েছে। কখন ট্রেন ছাড়বে এই ভাবনা চিন্তা হচ্ছিল আমাদের মনে। কখন ট্রেন ছাড়বে, কখন আমরা যাব। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর সবার অবস্থা কাহিল, যেহেতু লোকাল ট্রেন ছিল আর যেহেতু আমরা সকালবেলা ট্রেনগুলো মিস করেছিলাম, ধরতে পারিনি। অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে আর ওয়েদারটা ছিল সেই লেভেলের, তাই তো পার্টনার? এমনি ওয়েদারটা ছিল সেই লেভেলের, বাট প্রচণ্ড গরম ছিল। যে গরমে আমার শরীর খারাপ হয়ে গেছিলো ট্রেন। হ্যাঁ, অবভিয়াসলি যেহেতু ওটা লোকাল ট্রেন ছিল, তো তার জন্য লোকাল ট্রেনে প্রায় 3 ঘন্টা জার্নি খুব একটা বড় মুখের কথা নয়। তবু আর কি করব, একদম গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। গেটের সামনে দাঁড়িয়ে এতটা ভালো প্রকৃতির দৃশ্য পাবো, একটা ভালো হাওয়া পাবো, সেটা ভাবতেই পারিনি। ক্রাউডও প্রচুর ছিল ওখানে, ট্রেনে বিভৎস ভিড় ছিল, মানে এত ভিড় ছিল। আর এই গরমে লোকাল ট্রেনে ভিড়ে 3 ঘন্টা জার্নি। যেহেতু আমাদের এটা ফার্স্ট ট্রিপ ছিল, এই জন্য আমরা জানতেও পারিনি যে আমাদের এক্সপিরিয়েন্স এতটাই খারাপ হবে ট্রেনে। মাঝে মাঝে ট্রেন দাঁড়িয়েও যাচ্ছিলো, তার জন্য গরমটা আরও বেশি লাগছিলো। যেমন দেখো, এখন ট্রেনটা দাঁড়িয়েছে। তো এই করতে করতে অবশেষে পৌঁছালাম আমরা আমাদের নামখানা স্টেশনে। এটা আমাদের ডেস্টিনেশন না, নামখানা স্টেশনে নেমে সেখানে যেতে হবে, তার জন্য এখানে নামখানা স্টেশনে নামলাম। এবার আমরা টোটোর খোঁজ করছি, টোটো ধরে যাব সোজা পাতিবুনিয়া ঘাট। আমি জানি এটা আমার অনেকটা দেরি করে করা ভিডিও, কারণ আমার আগে প্রায় অনেকেই এই ভিডিও করে সবাই দেখিয়েছে। অবভিয়াসলি আমিও ভিডিও দেখেই গিয়েছিলাম। এটা ছিল আমাদের ফার্স্ট ট্রিপ, আমরা এর আগে একবারও আসিনি। তো যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তার জন্যে আমরা মনে করো ভোরবেলা ট্রেন ধরতে পারিনি। তো অবশেষে পাতিবুনিয়া ঘাট যাওয়ার জন্য আমরা একটা রিজার্ভ করা টোটো পেয়ে গেছিলাম। আর বলে রাখি বন্ধুরা, এখানে যদি তোমরা বার্গেনিং না করো তাহলে ব্যাস তোমাদের সব শেষ। ঘাড় মুটকে তোমাদের কাছ থেকে ভালো মতন টাকা নিয়ে নেবে। একেই গরম ছিল, তো তার জন্য আর কিছু না বলে আমাদের গন্তব্য স্টেশনে আমরা চলে গেছিলাম। তবে হ্যাঁ, সেদিনকে ভিউটা সত্যিই খুব ভালো ছিল, যার জন্য এতটা সুন্দর ভিউটা আমরা পেয়েছি। অসাধারণ। এই যে ব্রিজটার আশেপাশের ভিউটা দেখো, আকাশটা দেখো, স্কাই ইজ জাস্ট অসম। আর আশেপাশের যে ভিউটা দেখতে পাচ্ছ, এখানে পুরো একটা সিনারির মতো লাগছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন এই সাইডে যে নৌকাগুলো দাঁড়িয়ে ছিল, জাস্ট মনে হচ্ছিল একটা সিনারি দেখছি আমরা ভেবেছিলাম যে হ্যাঁ, হয়তো আমরা নামার পর একটু বৃষ্টি বৃষ্টি পড়বে, তবে একদিকে বৃষ্টি না পড়ে খুব ভালোই হয়েছে, যার জন্য আমরা ভিডিওটা ভালো করে শ্যুট করতে পেরেছিলাম। যার জন্য এতটা সুন্দর করে স্কাই ভিউ, তাও আবার আমার ফোনে ভাবা যায়। তো যাই হোক, এই করতে করতে পাতিবুনিয়া ঘাটে আমরা চলে এসেছিলাম। আর আমাদের নৌকোটা ছেড়েও দিয়েছিল। তো বলে রাখি বন্ধুরা, আমি নৌকো চড়তে সেই লেভেলের ভয় পাই, এদিকে আমি সাঁতারও জানি, তবু আমি নৌকো চড়তে সেই লেভেলের ভয় পাই। আর আমার পার্টনার সাঁতার না জেনেও নৌকো চড়াতে এক্সপার্ট ছিল। এক্সাইটমেন্ট। হ্যাঁ, তো যেহেতু আমার খুব একটা ভয় লাগছিল না প্রথম প্রথম, যেহেতু আস্তে আস্তে চলছিল, তারপর যেভাবে চলছিল টাইটানিক ফেল, কি বলবো তোমাদের। তো যাই হোক, আমার তো সবচেয়ে বেশি এই জিনিসে ভালো লেগেছে হচ্ছে স্কাই ভিউ। ভাই, অসাধারণ লেগেছে স্কাই ভিউটা আমার। স্কাইটা জাস্ট অসম। কার যেহেতু ওইখানে ঠাটা পড়া রোদ ছিল, আর রোদের মধ্যে ভিডিও করার তোমরা বুঝতেই পারছো একদম একটা লেভেল আছে। আর এই রোদে আমাদেরও লেভেল বেরিয়েই গেছে, মানে এতটাই আস্তে আস্তে চলছিল, যার জন্য আমি তো ঘেমে পুড়ে একদম সব শেষ আমার। ওই দিকে দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে ভাই, ও ভিডিও করতে ব্যস্ত আছে আর পার্টনার নিচে বসে আছে। অ্যাকচুয়ালি ওর জন্যই আমাদের ফার্স্ট টাইমটা মিস হয়ে গেছিল। হ্যাঁ, যেহেতু ও ভুলেই গেছিলো যে ওর একটা যাওয়ার কোথাও ট্রিপ আছে। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা পাতিবুনিয়া ঘাটে। তো এই দেখো, পার্টনারকে আমাকে টেনে তুলতে হচ্ছে এই কারণে, কারণ ওর কাছে আমার ফোন ছিল যেটা দিয়ে ভিডিও হচ্ছিল, ও যাবে সাথে আমার ফোনটাকে নিয়ে যাবে, তার জন্য আমি ওকে তুলে নিয়েছিলাম। তো তুলে নেওয়ার পর আমরা এবার দেব হচ্ছে নৌকোর টিকিট। তো তোমাদের বলে রাখি, যদি তোমরা পার্সোনাল রিজার্ভ করে যাও তাহলে ভাড়াটা একটু বেশি পড়ে, আর যদি প্যাসেঞ্জারের জন্য বসে থাকো তাহলে পার হেড 10 টাকা করে পড়ে, যেটা আমরা দিয়েছিলাম। কারণ আমরা যখন গেছিলাম তখন রিজার্ভ করার কোনো সুযোগই ছিল না, সবাই দাঁড়িয়ে মানে ওয়েট করছিল, কারণ এখানে একটা টাইম টু টাইম নৌকা ছাড়ে, ঠিক আছে। তো তার জন্য ওখান থেকে এরপর ধরে নিলাম আবার রিজার্ভ করে আমাদের গন্তব্যস্থল, আমাদের ক্যাম্প। যেহেতু আমরা প্রথম গেছিলাম, আমরা ঠিকঠাক মতন জানতাম না, তো আমাদের ক্যাম্পের ওনার সত্যি খুব ভালো ছিল, তার জন্য উনি আমাদের পুরোটাই শিয়ালদা থেকে গার্ড করে
আমাদের নামখানা স্টেশন থেকে আমাদের পুরোটাই গার্ড দিয়ে নিয়ে এসেছিলো। তো ওনাদেরই বলে দেওয়া হয়েছিল কোথায় যেতে হবে, তো তারা সেই মতে আমরা জাস্ট টোটোটা বুক করে চলে গেছিলাম আর কি। টোটোর সাথে কথা বলে টোটোতে আমাদের টোটো যে চালাচ্ছিলেন তাকে বলে দেওয়া হয়েছিল আমাদের কোথায় নিয়ে। তো তারপর চলে এসেছি আমরা আমাদের মেন ডেস্টিনেশন বিচ ক্যাম্প। তোমরা ভালো করে একবার দেখে নাও, যারা যারা এই ক্যাম্পে আসতে চাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই তোমরা ভিজিট করে আসতে পারো। আমরা এখানে রুমও দেখিয়ে দেবো, রুম রেন্ট কীরকম কী আছে সব দেখিয়ে দেবো। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানকার সব লোকেদের ব্যবহার খুবই ভালো। দা জাস্ট অসাম। যে যিনি ওনার, এনাকে আপনারা দেখতেই পাচ্ছেন বাবলুদা, এনার ব্যবহার, আদারওয়াইজ এনার যা স্টাফ আছে, এনার বাবা আছে, সবার ব্যবহার জাস্ট অসাম, সত্যি খুব ভালো ছিল। তো বলে রাখি এখানে আমরা যেহেতু এসেছিলাম অফ সিজনে, তো অফ সিজনে এসির আমাদের রেন্ট পড়েছিল 1400 টাকা পার ডে, ফুডিং লজিং পার ডে পার হেড, ঠিক আছে। আর আমরা যে আমাদের সাথে যে দুজন এসছিল তো তারা নিয়েছিল নন এসি, কিন্তু তারা নিয়েছিল অ্যাকচুয়াল টেন্ট। তো ওখান থেকে বলা হলো যে এই যে আমাদের যেই এই সিজনটা চলছে, ওদের যেই সিজনটা চলছে এই সিজনে ওরা কেউ টেন্ট রাখছে না, তো টেন্টের বদলে ওরা দিয়েছিল রুম। পার হেড পার ডে ফুডিং আর লজিং মিলিয়ে ওদের পড়েছিল মাথা পিছু 1000 টাকা, যেটা টেন্টে পড়ে। এখানে আমি আমার পার্টনারকে কিছু বলছিলাম, ওরা মনোযোগ সহকারে আমার কথাটা শুনছিল। বাই দ্য ওয়ে আমাদের সাথে আরও দুজন ছিল যারা অনেক লেট করে ফেলেছে, তারা পেছনে আসছে। তো যাই হোক, আমরা বিকেল 4টের সময় পৌঁছেও যে একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাবো সেটা আমাদের ধারণার বাইরেও ছিল, আর আমরা লজ্জায় কেউ বলতেও পারছিলাম না। তারপর দেখি আমাদের নিজেই যেচে ডেকে ভালো করে বেশ অতিথি আপ্যায়নের মতন করেছে। সত্যি আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো বুঝতেই পারছো ঠাটা পোড়া রোদে 3 ঘন্টা ট্রাভেল করে, তাও আবার লোকাল ট্রেনে, এই জিনিসটা আমাদের কাছে কতটাই ইম্পর্টেন্ট। তো আমিও নিয়েছিলাম এটা হাতে, আর দেখতেই পাচ্ছ খাওয়ার চোট কাকে বলে। আর একটা জিনিস বলে রাখি, এখানে যে ছেলেটাকে দেখছিলে যে তোমার ডাবের জলটা নিচ্ছিল, ওর ছিল সেদিনকে বার্থডে, আর সেটা ছিল আমাদের বার্থডে ট্রিট মৌসুমি আইল্যান্ড। তো ওই বার্থডে ট্রিট দিয়েছিল বলে আমরা এখানে ভিজিট করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছি যথারীতি ভাটা চলছে, জলটা অনেকটা নিচে, কিন্তু হ্যাঁ এটা সন্ধ্যের সময় কিন্তু এতটা নিচে থাকে না, তখন এই জায়গাও পার হয়ে যায়। আর এতটা জলের পরিমাণে এতটা প্রেশার থাকে জলের, তো ধারণার বাইরে, অনেকটা উপরে চলে আসে। আর মেনলি ছিল সেই সময় ভরা কোটাল, তার পরের দিন ছিল পূর্ণিমা। কি বলবো গাইজ, মানে আমাদের তো নামা তো হয়নি, বাদ দাও। এবার আমরা চলে এসেছি আমাদের রুমটা, আমি তোমাকে আবারও ভিজিট করে দেখাবো। তার আগে দেখে নাও নন এসি রুমটা, যেটা পার ডে পার হেড 1000 টাকা ফুডিং লজিং মিলিয়ে। তো এখানে থাকবে এরা দুজন। তো রুমটা দেখতেই পাচ্ছ খুবই একটা ভালো ছিল। এটা নন এসি রুমের রেন্ট না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে যখন আমরা টেন্ট আমাদের দিতে পারিনি, এই সিজনে টেন্ট ওরা রাখে না, তার পরিবর্তে রুম দেওয়া হয়েছিল। যাই হোক, বাই দ্য ওয়ে নেক্সট হচ্ছে আমাদের রুম। এটা আমাদের রুম ছিল উইথ এসি। অবভিয়াসলি এই গরমে উইদাউট এসিতে থাকা কোনো প্রশ্নই ওঠে না। তো উইথ এসি রুম দেখছি, ওপরের যে এটা কি বলে আমি জানি না, ফলস সিলিং আই থিঙ্ক বলে এটাকে। তো দেখতে পাচ্ছি রুমটা জাস্ট অসাম, ছোট্ট খাট্টোর মধ্যে আমাদের দুজনের বেশ ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি এই একটা যে রুম আছে এখানে 3টে বালিশ দেখেছিলাম, মানে ওদের 3 জন থাকার মতন ওরা রুম দিয়ে থাকে। তো যাই হোক, এখানে ছিলাম আমরা দুজন, আর প্রত্যেকটাতে রুমেই আমি দেখলাম 3টে করে বালিশ আছে, তার মানে 3 জন করে একটা রুমে ওরা অ্যালাউ করে। তো যাই হোক, সবশেষে এসে গেছিলাম খাওয়ার টেবিলে। ভাই সেই লেভেলের আমাদের খিদে পেয়েছিল, আর আমাদের জন্য এনারা বসেছিল, সেই জিনিসটা আমাদের আরও বেশি ভালো লেগেছে। কারণ আমরা এতটা লেট করে পৌঁছানোর পরেও যখন এতটা অতিথি আপ্যায়নের মতন ভালো মতন আপ্যায়ন করেছেন, আমাদের এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কি তাই তো পার্টনার? একদম একদম, মানে যিনি সার্ভ করছেন, যে দাদাটা সার্ভ করছে অ্যাকচুয়ালি তিনি আমাদের জন্য বসেছিল মেনলি, মানে আমাদের খেতে দেবে, আমরা খাবো, দেন উনি গেছেন, ততক্ষণ অবধি উনি ওখানে বসেছিলেন। পাতে প্রথমেই দিয়ে দিয়েছিল একটা বড় ভোলা মাছ ভাজা, দিয়েছিল সাথে আলু ভাজা, আর আরেকটা কি সবজি দিয়েছিল জানি না, বাট সবজিটা খেতে আমার সবজিটা ছিল হচ্ছে আলু, ঝিঙে আর চিংড়ি। বাহ, খুব ছিল ভালো। তবে আমি জানি না, আমার এতটাই ভালো লেগেছিলো, খাওয়ার দরকার আমি খেয়ে নিয়েছিলাম। সবশেষে আমার বহুত খিদে পেয়েছিল, তার জন্য অন্য কিছু না দেখে শুধু খেতেই গেছিলাম আমি ওখানে। এমন মনে হয় যেন আমি আর কোনো দিকে তাকাচ্ছিলাম না। আর সবচেয়ে প্রিয় জিনিস যখন আমার পাতে দেবে, তাহলে আর তো কোনো প্রশ্নই ওঠে না, যেটা হচ্ছে মাছ। আমার পার্টনার ভালো করেই জানে, অপোজিট পুরো। আমি মাছ খেতে ভালোবাসি, আমার পার্টনার মাছ খেতে একদমই ভালোবাসে না, তার জন্যই ও সবার ফার্স্টেই মাছটাকে রিজেক্ট করে দিয়েছিল। তার জন্য ও মাছও খায়নি, বলে দিয়েছিল মাছ তুলে দিতে। তো আমি ওই মাছ আর এই
সবজিটা যাই হোক হোয়াট এভার কী নাম আমি জানি না, বাট আমার খেতে এতটাই ভালো লেগেছিলো যে আমার অর্ধেক ভাত এই সবজি দিয়ে উঠে গেছিলো। দেখতেই পাচ্ছ মুখ ভর্তি হাসি, খেতে ব্যস্ত আমি। আর আমার হচ্ছে চিংড়ি মাছ হয়েছিল। যাই হোক আমিও খেতে ব্যস্ত ছিলাম, কারণ সারাদিন একটা জার্নির পর অবভিয়াসলি সকালে আমরা টিফিন করেছিলাম, বাট ওই যে জার্নি, একটা লং জার্নি, তারপরে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সোজা খাবারের এখানে চলে এসেছিলাম। আর খাবারের জাস্ট টেস্টগুলো অসম, জাস্ট অসম। সত্যি একদম তোমাদের বলে রাখি, এখানে যে মাছগুলো তোমরা দেখছো একদম টাটকা নদীর মাছ, ওরা নদীর মাছ, টাটকা নদীর মাছ ধরে রান্না করে। কোনো বাসি মাছ বা কোনো টেস্ট নেই এরকম কিছু পাবে না। পমপ্লেটের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার পার্টনার পমপ্লেট নিয়েছে। পমপ্লেট নেবে না এটা কি হয়, কারণ পমপ্লেটটাই একমাত্র একটু বেশি ভালোবাসে। আর দিয়েছিল ডাল, যে ডালটা ছিল অসাধারণ। দিনে দুপুরে ওই ডালটা আমি দুবার করে চেয়েছে খেয়েছি। আর এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে আপনাদের খাওয়া দাওয়া, মানে পাশে সমুদ্র, সেই ভিউটার মধ্যে বসে আপনারা খাচ্ছেন, ওই অ্যাম্বিয়েন্সটা জাস্ট মানে অসাধারণ যেটাকে বলে পমপ্লেটের সাইজ। গাইস তোমরা দেখতেই পাচ্ছ পমপ্লেটের সাইজটা খুবই ভালো, খুব। আমি এবার তোমাদের দেখাবো পমপ্লেটটা কতটা ফ্রেশ। তোমরা দেখতেই পাচ্ছ গাইস পমপ্লেটটা কতটা ফ্রেশ। আমার পাতে অ্যাকচুয়ালি দুটো মাছ কি করছিল তোমরা হয়তো কমেন্ট করে বলবে যে দিদি তোমাকে কি বেশি ভালোবাসে, হয়তো পমপ্লেট দুটো দিয়েছেন। না, এটা আমার পাতে একটা আর আমার পার্টনারের পাতে একটা। এই দেখো বসে আছেন আরেকজন। এ খুব ভালো ছিল, একে যত মাছ দিয়ে, মানে আমরা দুজন যা খেয়েছি একেও তাই খাওয়ানো হয়েছিল আর কি। আচ্ছা দেখো, এটা হচ্ছে জোয়ারের টাইম, মানে তখন জোয়ারটা সদ্য উঠছিল, জোয়ারের জলটা উঠছিল। তো আমরা এখানে সবাই গেছিলাম ভিডিও করতে, কারণ স্নান করার একদম ইচ্ছে ছিল না, প্রচণ্ড খারাপ জল ছিল ফ্রন্টের দিকে। মেন উদ্দেশ্য স্নান করার জন্যই গিয়েছিলাম। আমার পার্টনারকে দেখতে পাচ্ছ এক পায়ে লাফিয়ে ও স্নান করার উদ্দেশ্যেই গিয়েছিল, কিন্তু জল দেখে ফেরত ওকে আসতেই হয়েছে। আগেই বলেছে স্নান আমি করব না, তুই শুধু ভিডিওটা বানিয়ে নে, তারপর আমি এখান থেকে যাব। আর এক ছিল খুব রোদ, মানে সেই দিনকে যতক্ষণ না রোদ নামবে ততক্ষণ আমাদের কী আর বলবো, আর বললাম না। তবে আমি দাঁড়িয়েছিলাম একদম ভিডিওটা করার জন্য। আমি আর নাবার কথা চিন্তাধারাও করিনি, কারণ যা আমি দেখলাম, যা নোংরা জলটা, তো ওইখানে নামলে পরে তো অ্যালার্জির শেষ নেই। তো ওরা দুজন আরও আগে এগিয়ে যাচ্ছিলো, পারলে পরে মাছ সমুদ্রে চলে যায়, তো ওরা যেমন করছিল। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম কোথায় যাওয়ার জন্য পার্টনার? ম্যানগ্রোভ অরণ্য দেখতে, যেখানে এখান থেকে হার্ডলি 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে ছিল ম্যানগ্রোভ অরণ্য। তো চলো সেটা দেখানো যাক। আর সবচেয়ে বড় কথা একটা কথা বলে রেখি, আমার গ্রামীণ রাস্তা খুব ভালো লাগে। হ্যাঁ, যদিও বা সেটা রাত্রেবেলা নয়, তবে আমার গ্রামীণ রাস্তা খুবই ভালো লাগে। দুপাশে জঙ্গল, কাঁচা রাস্তা, খুব অসাধারণ লাগে। ছোট ছোট বাড়ি ঘর, হেভি লাগে আমার। যেটা আমার পার্টনারের ভয় লাগে, আমার পার্টনারের পছন্দ না। আমার যেহেতু আমার যে গ্রামীণ রাস্তাটা আছে সেটা আমার দিনের বেলা আমার কাছে খুব ফেভারিট, কিন্তু রাত্রেবেলা যদি তোমরা কেউ বলো যে সেখানে বেরিয়ে হাঁটতে হবে, তাহলে আমি বলবো সরি, আমি পারছি না, কারণ আমার ভূতেদের ভয় সবচেয়ে বেশি। আর গ্রামীণ জায়গায় এটা হবে না, সেটা কি হয়? তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, কখন যে যাওয়াটা শেষ হবে বুঝতে পারছিলাম না। যাওয়াটা অনেকটাই দূর ছিল, কিন্তু আমরা গল্প করতে করতে যেহেতু পৌঁছে যাচ্ছিলাম, তাই জন্য আমাদের অতটা মাথায় ছিল না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কোথায়? ম্যানগ্রোভ অরণ্য দেখতে। এই যে আপনারা মানে তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ম্যানগ্রোভ, মাঝখানে অনেক ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে, এটা আশা করি অনেকেই তোমরা জানো। এই খবরটা এই কিছুদিন আগেই বেরিয়েছিল। তো দেখো কীভাবে ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে, কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ। আমাদের ভাগ্য অনেকটা ভালো ছিল, যখন যা ভিডিও করেছি তার মাঝখানে একটা বৃষ্টি পড়েনি। হ্যাঁ, বৃষ্টি পড়েছিল তখন, যখন ভিডিওটা একটু বেশি হয়ে যাচ্ছিলো, তার জন্য বৃষ্টিটা পড়েছিল আর ফোনটা আমাদের পকেটে রাখতে হয়েছিল। কিন্তু এই সময় একটাও বৃষ্টি পড়ছিল না, তার জন্য ভিডিওগুলো খুব সুন্দর করে তুলতে পেরেছি আর তোমাদেরকেও ভালো করে দেখাতে পেরেছি। খুব রোদ ছিল, আর যেমন রোদ ছিল তেমন গরম ছিল, মানে আমাদের দুজনের মনে হচ্ছিল কখন আমরা শুধু রুমে। হ্যাঁ, তবে হাওয়াটাও ওখানে সত্যিই খুব ভালো ছিল, প্রচণ্ড হাওয়া ছিল, যে এটা সমুদ্রের পাড়ে গেলে যা হয়, হাওয়াটা খুবই ছিল। তো তারপর চলে আসি যে বার্থডে বয় ট্রিটে আমরা এখানে এসেছিলাম, তার বার্থডে সেলিব্রেশন হবে না, সেটা কি হয় তোমরাই বলো। তো তার অজান্তেই আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার বার্থডে কেক কাটানোর জন্য। এবার দেখো, বার্থডে কেক দেখে সে তো অবাক, মানে এটা কি হচ্ছে না। বলে রাখি তোমাদের সবাইকে, যার বার্থডে কেক আমরা কাটছি সে অ্যাকচুয়ালি রাজস্থানী, ইউপিতে থাকে। তো সে আমাদের ভরসায় এতটা দূর এসছে, মানে বুঝতেই পারছো একটা বন্ধুটা কতটা স্ট্রং হলে এরকম হয়, যে ইউপি থেকে একদিন ট্রাভেল করে আমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলে এসছে
বার্থডে সেলিব্রেশন করতে। আর এটাও বলে রাখি বন্ধুরা, ও কোনোদিনও বার্থডে কেক কাটিং করেনি, যেটা আমাদের সবার মাথায় এসেছিলো যে না এটা আমাদের করা দরকার। তার জন্য ওর কতটা ভালো লেগেছে জানি না, কিন্তু আমার পার্টনারে তার থেকে বেশি ভালো লেগেছে। একদম একদম একদম, মানে ও যে খুশিটা হয়েছে, ওকে যে আমরা এই খুশিটা প্রোভাইড করতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ, যে বার্থডে কেক কাটেনি তার মানে তোমরা বুঝতেই পারছো, তার জন্য এটা করতে পেরে আমরা সত্যিই অনেকটা হ্যাপি ছিলাম। তো বলে রাখি গাইস, শুধু বার্থডে কেক কাটাচ্ছি তা না, তোমরাও তো বলবে যে দিদি গিফট কোথায়। গিফট তার আগেই দিয়ে দেওয়া হয়েছিল, সেই গিফটটা আর তোমাদের দেখানো হয়নি। একটা শার্ট দিয়েছিলাম। তো কেক কাটিংয়ের কথাটা মাথায় আমাদের অনেক দিন আগেই ছিল, তো ওকে কিছু বলা হয়নি। তো কেক কাটিংটা তখনই ওখানে হয়ে গেছিলো। তো তারপর চলে এসছে বনফায়ার। এই টাইমে আমি এখানে ছিলাম না, আমি রুমে গেছিলাম রেডি হতে। রেডি হওয়া মানে অনেকক্ষণের একটা ব্যাপার ছিল। 5 মিনিট বলে 50 মিনিট টাইম লাগিয়ে দেওয়া একজন ব্যক্তি। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিও করেছিলাম, যেটা আমার পার্টনারে করার কথা ছিল, কারণ ভিডিও ও খুব ভালো ধরে। আর আমি ওকে বলেছিলাম আমার ব্লগের ভিডিওর দায়িত্ব তুই নিস। ও মা, তারপর দেখলাম ও এখানে কোনো ধারে পাশেই নেই, ও চলে গেছে রেডি হতে, আর ততক্ষণে ভিডিওটা আমি বানাচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, বনফায়ারের শেষে হচ্ছে তোমার বারবিকিউ বসে যাচ্ছে। বারবিকিউ, আর এই যে দাদাটা, এনার হাতে বারবিকিউটা খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে, মানে টেস্টি ছিল খাবারটা। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছিলাম এটা কি করে, তো আমাকে বলছিল ম্যাডাম আপনি একবার খেয়ে দেখুন, তারপর আপনি নিজেই বলবেন কতটা কি ভালো হয়েছে। তো আমার তো সত্যিই খুব ভালো লেগেছে, আর তার থেকেও বেশি ভালো লেগেছে আমার পার্টনারে, তাই তো? একদম একদম, মানে চিকেনটা যে এত সফট হতে পারে, এত জুসি হতে পারে, মানে আমি রোস্টেড চিকেন খুব একটা খাই না, আমি চিকেন প্রেমী, বাট আমি রোস্টেড চিকেন খুব একটা খাই না, কিন্তু এই চিকেনটা এত জুসি এত সফটই ছিল, আমার খুব ভালোও লেগেছে। আমি দাদাটাকে জিজ্ঞেস করছিলাম ওই যে তাওয়াটা দেখছি ওটাকে কী বলে আমি জানি না, তবে ওটার মধ্যে বাটার মাখাচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম বাটারটা কেন মাখাচ্ছে, তখনই উনি আমাকে বললো যে ম্যাডাম আপনি একবার খেয়ে দেখুন, আপনি বলবেন কতটা কি ভালো হয়েছে না হয়েছে। সত্যিই বলতে হবে, সত্যিই খুব দারুণ হয়েছিল জিনিসটা, আমার তো হেভি লেগেছিলো। আর আমি ভাবছিলাম কখন পার্টনার আসবে, পার্টনারকে কখন দেখাবো। তো যাই হোক, সেই ম্যাডাম তখন রেডি হতে ব্যস্ত। তার রেডি হতে হতে আমাদের বারবিকিউ হয়েও গেছে, আর সেটাকে আমাদের রুমেও সার্ভিস করতে চলেও এসেছে। মানে আমরা আর বাইরে গিয়ে সেটাকে আর খেতে পারিনি, সেটা আমাদের রুমে আসতে হয়েছে। পরে মানে বাইরে গিয়ে খেয়েছিলাম সেটা পরে, বাট তার মধ্যে আমার রেডি হতে হতে বারবিকিউ অলরেডি। অত সুন্দর একটা জিনিস আমার সামনে এসছে, আর আমি টেস্ট করবো না এটা কি হয়? আমিও টেস্ট করলাম আর তোমাদেরকেও রিভিউ দিচ্ছি গাইস, হেভি সুন্দর করেছে। ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা জিনিস খেয়েছি, আমার তো অসাধারণ লেগেছিলো। সত্যি আমি তখন রেডি হতে ব্যস্ত ছিলাম, আমি বাইরে গিয়ে বসে খেয়েছি। সেই ক্লিপটা আই থিঙ্ক নেই, যদি থাকে আমি অ্যাড করবো অবশ্যই। তারপর দেখো, যেদিন আমরা রিটার্ন করছি সেই দিন ছিল হচ্ছে পূর্ণিমা, মানে সেই দিন পূর্ণিমা ছিল, সেদিনই পূর্ণিমা ছিল, আর সেদিন চলছিল ভরা কোটাল। তাই তোমরা দেখতেই পাচ্ছ, সেই আগের একটা ভিডিও যেটা দেখালাম যেখানে জল ছিল অনেক দূরে, এখন এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারছো ভরা কোটালে জলটা কতটা উঠে এসছে। পুরো আমরা ক্যাম্পের ওপরটা ওখানটা দাঁড়িয়ে রয়েছি, আর এই জায়গাটা পুরোটাই ভর্তি, যেই জায়গাটা দিয়ে আমরা নেমেছিলাম ঠিক সেই জায়গাটা দিয়ে জলটা পুরোটাই ভর্তি ছিল। হ্যাঁ, তো এখন আমাদের ব্রেকফাস্ট, মানে আমরা ওখান থেকে রুমটা ছাড়বো, মানে চেক আউট করবো, তখনও আমাদের ব্রেকফাস্ট ছিল। তো আমরা ব্রেকফাস্ট করতে এসে এই ভিডিও ক্লিপটা নেওয়া। তো ব্রেকফাস্ট করতে এসে তোমরা দেখতেই পাচ্ছ জল এতটাই এসছিল সারা রাত যে পুরো ক্যাম্পের ভেতরে জল ঢুকে গেছিলো। সত্যি এনাদের খুবই প্রবলেম হয় যখন এরকম তছনছ হয়, কারণ এনাদের খুব কষ্ট করে জিনিসগুলো তৈরি করতে লাগে। তবুও এই জিনিসগুলো দেখতেই আমরা ওখানে যাই, কিন্তু যখন জিনিসগুলোতে কারো ক্ষতি হয় তখন জিনিসগুলো খুব খারাপ লাগে দেখতে, খুবই খারাপ লাগে। তো আজকেও পেপারে এসছিল যে পূর্ণিমার পোর্টালে মৌসুমি অনেক ক্ষতি হয়েছে, অনেক যেখানে হচ্ছে গেস্ট হাউস আছে তাদেরও অনেক ক্ষতি হয়েছে। তো এটা খুব রিয়েলি ব্যাড। তো তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ি যাওয়ার গন্তব্যস্থলে। সত্যি কথা, আসার সময় একটা এনজয়মেন্ট ছিল, যাওয়ার সময় মুডগুলো পুরো ঘেজে গেছিলো। তো যাই হোক, মুখে হাসি নিয়ে তো যেতেই হবে, কিছু করার নেই, কারণ সেই একঘেয়ে লাইফ তো আমাদের লিড করতেই হবে। তো এই যে ব্যক্তি ছিলেন যার ফোন অনেক দামি, কিন্তু সে একটাও ভিডিও তাও একটা ফটো তোলেনি, সে বলেই দিয়েছিল সেই সব তোলেন না। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম ঘাটে। আমরা এসে ভেবেছিলাম ঘাটে হয়তো আমাদের আবার নৌকোর জন্য ওয়েট করতে হবে। ওমা, দেখলাম নৌকোর জন্য না, দাদার কাছে 500 টাকা খুচরো ছিল না। হ্যাঁ, বলে রাখি, এখানেও এই ঘাটে নেবেও তোমাদের বার্গেনিং করতেই হবে, বার্গেনিং না করলে পরে ওনারা ওনাদের মর্জি মতন করে বলে। তো যাই হোক, এখান থেকে নিয়েছিল আমাদের 4 জনের 125 টাকা, যাওয়াতেও তাই নিয়েছিল, আসাতেও তাই নিয়েছিল, কিন্তু দাদার কাছে ছিল না খুচরো, তাই উনি আমাদের দাঁড়
করিয়ে টাকাটা খুচরো করতে গিয়েছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম কতক্ষণে খুচরো হবে, কতক্ষণে যাব, কারণ এতটাই রোদ ছিল ওইখানে যে আমার হাতে স্ক্রিন গার্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে অসাধারণ রোদ ছিল সেখানে। হ্যাঁ, তো আমরা এরপরেই এই যাত্রা মানে এখান থেকে পাতিবুনিয়া ঘাট অবধি যেতে গিয়েই অসুবিধাটা বেশি হয়েছে, কারণ কোটালে যেহেতু নৌকাটা চলছিল, নৌকাটা খুব খুব টাইটানিক ফেল। আমি তো ভেবেইছিলাম যে আমি হয়তো নামখানা স্টেশন অবধি যেতে পারবো কি না, কারণ নৌকা একবার ওপর থেকে নিচ থেকে ওপর হচ্ছিলো। তো এই দেখে তো আমার আর কি বলবো, সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমি নিজেই ঠিক মতন দাঁড়াতে পারছিলাম না। আমি সেই ক্লিপ নেবো কী করে, তোমরা বুঝতেই পারছো যে এখন জলটাকে দেখে কতটাই শান্ত মনে হচ্ছে, কিন্তু যখন নৌকোটা মাছ নদীতে চলে যায় তখন আমি তো ভাবছিলাম ব্যাস হয়ে গেল, আমাকে মনে হয় নয় সাঁতরে যেতে হবে, নাহলে আমারে অন্য কোনো স্টিমারে নিয়ে যেতে হবে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা এই অবধি। নেক্সট আবার একটা কোথাও যাব, আমাদের শিগগিরই আসতে চলছে দার্জিলিং ব্লগ, তো সেটা দেখার জন্য প্লিজ যারা আমাকে একটু হলেও পছন্দ করে থাকো, আমি একটু কমেডি শর্টস ভিডিও বানাই, তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও, সরি আমি কী সব বলছি, লাইক করে দিও, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করতেই। টাটা। টাটা।